মাগুরায় ধর্ষিত শিশুকে আশঙ্কাজনক অবস্থায় সিএমএইচে স্থানান্তর ঘটনার দুদিন পর মামলা, 4 আসামি গ্রেপ্তার। বেসরকারি নিরাপত্তারক্ষীরা এখন পুলিশের সহকারী, দেয়া হলো গ্রেপ্তারের ক্ষমতা, জানালেন ডিএমপি কমিশনার। বাংলাদেশে ১/১১ সময় সংস্কারে মনোযোগ না দেয়া যুক্তরাষ্ট্রের ভুল ছিল, মন্তব্য মার্কিন সাবেক কূটনীতিকের। অবৈধ বালু ব্যবসা নিয়ে মাদারীপুরে সংঘর্ষ, 2 ভাই সহ 3 জন নিহত। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। মাগুরায় ধর্ষণের শিকার শিশুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেলের আইসিইউ থেকে তাকে স্থানান্তর করা হয়েছে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে। আর চাঞ্চল্যকর শিশু ধর্ষণের ঘটনায় তার মা আয়েশা আক্তার বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলা করেছেন, যাদের মধ্যে শিশুটির বোনের শ্বশুর এবং স্বামী অর্থাৎ বাবা ছেলের বিরুদ্ধেই ধর্ষণের মূল অভিযোগ। মামলার আসামি 4 জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। মাগুরা প্রতিনিধি শফিকুল ইসলামকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মুকসিমুল হাসান। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার জারিয়া প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্রী বেড়াতে গিয়েছিল মাগুরা শহরতলি নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়ি, আর সেখানেই ধর্ষণের শিকার হয় মাত্র 8 বছরের শিশুটি। মাগুরা সদর হাসপাতাল এবং ফরিদপুর মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয় বোর্ড গঠন করে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়। রোগীর জন্য যা যা ভালো হয় আমরা চেষ্টা করব, বোর্ড যেভাবে রিকমেন্ড করবে, এবং আমরা বলে দিয়েছি যে এই বাচ্চার চিকিৎসার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করব এবং ফ্রি অফ কস্ট তার যেসব জিনিস লাগবে ওষুধপত্র আমরা হাসপাতাল থেকে প্রোভাইড করব। ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন শিশুটির মা আয়েশা আক্তারের সাথে টেলিফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় চিকিৎসা এবং ন্যায় বিচার নিশ্চিতে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি। আপনার কাছে এইটুকু অনুরোধ যে আমার শাস্তিটা দেবেন, আর আমার দিকে মনে খুঁজে করেছেন না, একটু আপনার কিন্তু সাবধান থাকবে। এদিকে ধর্ষণের মূল অভিযুক্ত শিশুটির বোনের স্বামী এবং শ্বশুরকে সেনাবাহিনীর উপস্থিতিতে আটক করে পুলিশ। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী হিটুর মাথার চুল কেটে দেয়। মাগুরা সদর থানা পুলিশ জানিয়েছে, ধর্ষিত শিশুর মা আয়েশা আক্তার বাদী হয়ে 4 জনকে অভিযুক্ত করে ধর্ষণ মামলা করেন। মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, তার দুলাভাই সজীব শেখ, তার বড় ভাই রাতুল শেখ এবং রাতুলের স্ত্রী জায়দা খাতুন। মাগুরা থানায় একটা মামলা রুজু হয়েছে এবং ওই মামলার যে 4 জন এজাহার নামে আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং আসামিদের পুলিশ হেফাজতে আছে এখন বর্তমানে। এদিকে ধর্ষণের এমন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ এবং বিচারের দাবিতে বিক্ষোভ করেছে মাগুরা সহ দেশের বিভিন্ন স্থানের সচেতন মহল। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরায় মানববন্ধন করেছেন সাধারণ মানুষ, মহিলা পরিষদ এবং মাগুরা জেলা মহিলা দলের কয়েকশো নারী সদস্য। শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হলে শনিবার বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নেওয়া হয় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। পুলিশ স্বল্পতা থাকায় রাজধানীতে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন আবাসিক এলাকা, শপিং মল ও মার্কেটের বেসরকারি নিরাপত্তা কর্মীদের অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগ দিয়েছে ডিএমপি। এই তথ্য জানিয়ে পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, তাদের গ্রেপ্তারের ক্ষমতাও দেওয়া হয়েছে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি ঈদের ছুটিতে রাজধানীবাসীকে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার দিকে নিজেদেরও খেয়াল রাখার অনুরোধ জানান। নাহিদ প্রিন্সের রিপোর্ট। ঈদ উপলক্ষে শপিং মল, বিভিন্ন মার্কেট সহ ব্যবসা প্রতিষ্ঠান গভীর রাত পর্যন্ত খোলা থাকে। আবাসিক এলাকাসহ নগরীতে রাতভর মানুষের চলাফেরাও থাকে বেশি। তাই নগরবাসীর নিরাপত্তায়, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে রমজানে পুলিশের পাশাপাশি সহযোগী হিসেবে কাজ করবে বেসরকারি সিকিউরিটি ফোর্স। বেসরকারি নিরাপত্তা বাহিনীর প্রধানদের অপরাধী গ্রেপ্তারের অনুমতিও দেওয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। মেট্রোপলিটন পুলিশের আইন বলে
অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার উপর আছে। আমি সেই মোতাবেক তাদেরকে অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে নিরাপত্তা, যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি। যে কোনো ব্যক্তিকে ওনারা গ্রেপ্তারের ক্ষমতা পাবেন এবং সাথে সাথে পুলিশ অফিসারকে আইনগতভাবে যে প্রোটেকশন দেওয়া হয়েছে ওনারা সেই প্রোটেকশনটিও পাবেন। রাজধানীবাসীকে ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি। আপনাদেরকে অনুরোধ করতে চাই, দয়া করে আপনারা যখন বাড়ি যাবেন তখন আপনার বাড়ি, ফ্ল্যাট, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এটির একটি নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে করে যাবেন। আমরা আপনাদের সাথে আছি, তারপরেও পুলিশের স্বল্পতা আছে। ব্রিফিংয়ে জানানো হয় বনশ্রীতে গুলি করে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে স্বর্ণালংকার পিস্তল। তিনি আরও জানান মব তৈরি করে কারো বাসা বা ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো যাবে না। আমরা এই ব্যাপারে কঠিনভাবে শক্ত। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ছাড়া নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন প্রতিষ্ঠা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা একথা বলেন। জানান এখনও সমাজের অনেক জায়গায় নারীরা অবহেলিত ও সুবিধা বঞ্চিত। জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। বাংলাদেশ সহ সারা বিশ্বের নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানাতে প্রতিবছর 8ই মার্চ পালন করা হয় বিশ্ব নারী দিবস। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যে এবছর পালিত হচ্ছে বিশ্ব নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা প্রদান করা হয় 5 জনকে। ক্রিকেটে অভূতপূর্ব অবদান রাখায় বিশেষ সম্মাননা দেওয়া হয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যদের। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারিতে সবার সাথে লড়েছেন নারীরা, যা অত্যন্ত প্রশংসনীয় ও সাহসিকতার দাবিদার। কিন্তু এখনও সমাজের অনেক জায়গায় নারীরা অবহেলিত ও অধিকার বঞ্চিত। গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে থাকলেও আমাদের সমাজে এখনো অনেক ক্ষেত্রেই নারীরা পিছিয়ে আছে। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। প্রধান উপদেষ্টা বলেন, নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব না। যত বাধাই আসুক না কেন, ইতিহাস যে সুযোগ দিয়েছে তা কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। একে অন্যের পাশে দাঁড়ান। সমাজে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় পুরুষদেরকে উৎসাহী সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। নারী ও শিশু নির্যাতনকারীদের কঠোর হাতে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, জঙ্গিবাদকে মাথা চাড়া দিয়ে উঠতে দেয়া হবে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জানাচ্ছেন ইফতেখার রেজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে অদম্য নারী, শক্তিতে অজেয় শীর্ষক আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়া নারী নির্যাতন এখনই বন্ধ না করা গেলে দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে। অবশ্যই এই সরকারকে এই সমস্ত কিছু খুব কঠোর হস্তে দমন করতে হবে। বাংলাদেশের এই নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের
যেই উদ্বেগজনক হার বাড়ছে সেটা যদি আমরা এখনই রুদ্ধ করে না দিতে পারি তাহলে দেশের ভাবমূর্তি দেশে এবং বিদেশে ক্ষুণ্ণ হবে। এবং এর মধ্যে পতিত ফ্যাসিবাদের দূষরদের কোনো কারকাজ আছে কিনা, কোনো কারসাজি আছে কিনা, কোনো চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন। এর আগে নয়াপল্টনে নারী দিবসের র্যালি করে জাতীয়তাবাদী মহিলা দল। নারীর প্রতি সাম্প্রতিক সহিংসতায় সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারছে না অভিযোগ করেন বক্তারা। সরকার কেন চুপচাপ, সরকার কেন কথা বলছে না? যারা বিভিন্ন অস্তিত্ব তৈরি করছে, দেশকে আজকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের উপর কঠিন হবেন এবং তাদের শাস্তি দেবেন। এই সরকারের সময় যে গণধর্ষণ শুরু হয়েছে, যারা গণধর্ষণ করতো তাদের পুরস্কৃত করা হতো, অথচ তাদের যদি তখন পুরস্কৃত না করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে রাখা হতো, তাহলে কিন্তু আজকে ধর্ষণ এই পর্যায়ে যেত না। এই অবৈধ শেখ হাসিনার শাসনামলেই একজন 80 বছরের বৃদ্ধা থেকে শুরু করে একদম 3-4 বছরের শিশু পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে। এদিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে রিজভী আহমেদ বলেন, আধুনিক যুগে নারীদের বন্দী রাখার চেষ্টা হলে সমাজ এগোতে পারবে না। এগুলো তো সবই উগ্রবাদিতার লক্ষণ, এটা হতে পারে না। এবং এই সমস্ত বিষয়গুলো আজকে সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আমাদের অগ্রগতির পথে, আমাদের আধুনিক অগ্রগতি এবং উন্নয়নের পথে কোনো অশুভ শক্তির যাতে উদয় না হয়। বাংলাদেশকে রক্ষণশীল হিসেবে পরিচিত করতে একটি গোষ্ঠী নারী হেনস্থার ঘটনা ঘটাচ্ছে বলেও দাবি করেন বিএনপি নেতারা। যথাযথ ব্যবস্থা গ্রহণ। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে খেলাফত মজলিসের ইফতার মাহফিলে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একই সাথে জাতীয় সংসদ ও গণপরিষদ নির্বাচনে যে দাবি জানানো হয়েছে এনসিপির তরফ থেকে, এ বিষয়ে ঐক্যমতের কোনো সম্ভাবনা নেই। অসংলগ্ন কথা বলে ধূম্রজাল তৈরি করা হচ্ছে। একই সাথে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়, এরকম একটা কথা রয়টার্সকে বলা হয়েছে। কিন্তু যদি আমরা জাতীয় সংসদ চিন্তা করি, জাতীয় সংসদ হচ্ছে মাদার, আর গণপরিষদ হচ্ছে শুধুমাত্র নতুন রাষ্ট্রে একটি সংবিধান প্রণয়নের জন্য একটি ফোরাম। তো সেই ক্ষেত্রে যেখানে জাতীয় সংসদের এখতিয়ারই হচ্ছে A to Z সংবিধান সংশোধন করার এখতিয়ার, আমাদের কথা পরিষ্কার, এখানে কোনো জাতীয় ঐক্যমত এই বিষয়ে হয়তো হবে না। একটা মেজর পলিটিক্যাল পার্টির সদস্য হিসেবে আমি আপনাদের সামনে বলে যেতে পারি যে জাতীয় সংসদ নির্বাচনই হবে আমাদের সবচেয়ে জরুরি এবং অগ্রাধিকার। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে মন্তব্য করে নারী নিপীড়কদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে জাতীয় জাদুঘরের সামনে জনপরিসরে নারীর নিরাপত্তা এবং সাইবার সুরক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে জনগণ আইন হাতে তুলতে বাধ্য হবে বলেও সতর্ক করেন সার্জিস। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, আগামী দিনের নতুন বাংলাদেশ নির্মাণে নারীরা সামনের সারিতে থেকে নেতৃত্ব দেবেন। মব কালচারকে ব্যবহার করে বিন্দুমাত্র আমাদের বোনদের দিকে দৃষ্টি দেওয়ার চেষ্টা করে কিংবা তাদের সিকিউরিটি বিঘ্নিত করার চেষ্টা করে, তাহলে আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ব্যর্থ বলে প্রমাণিত হবে। এক্ষেত্রে আমরা আজকের পর থেকে তাদের সুস্পষ্ট অবস্থান এবং অ্যাকশন দেখতে চাই। স্পেনের প্রিমিয়ারটি খেলার খবর। ক্রিকেট, মুশফিককে বিদায় সংবর্ধনা দেবার কথা ভাবছে বিসিবি। তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ বাছাইয়ের উদ্বোধন শেষে একথা জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এছাড়াও টি-20তে লিটনীয় হতে পারেন অধিনায়ক, এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি। এটা আমরা প্ল্যান করবো, এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। মুশফিক তো প্রবাবলি লেজেন্ড অফ দ্য কান্ট্রি। অ্যাচিভমেন্ট স্মরণ করেছি আমরা, আপনি জানেন আমার একটা রাইট আপ ছিল, একটা প্রেস রিলিজ ছিল। তো ওখানে আমরা চেষ্টা করব যে আমরা ক্রিকেট বোর্ড থেকে পরিকল্পনা করবো কীভাবে তাকে একটা সম্বোধন দেওয়া যায়। এটা আমরা ডিসিশন নেব, আমরা সময় নেব, আর খুব শীঘ্রই জানা যাবে। এটা আপনি জানেন যে আমাদের কেউ আছে অলরেডি 2-1জন টি-20 ক্যাপ্টেন্সি করেছে যারা এখনও একদম দলের বাইরে না, এরকম থেকে আমরা একটা চেষ্টা করব।
12 বছর বন্ধ থাকার পর তৃতীয় বিভাগ বাছাই লীগের উদ্বোধন হলো আজ। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে 60টি দল। উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ, সিসিডিএমের প্রধান সালাউদ্দিন আহমেদ সহ বিসিবির কর্তা ব্যক্তিরা। এছাড়াও উঠতি ক্রিকেটারদের উৎসাহ যোগাতে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য ফায়ার শোয়ের। 60টি দল 12টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। অংশগ্রহণকারীরা ক্রিকেটারদের শপথ বাক্য পাঠ করান জাতীয় দলের অধিনায়ক শান্ত। এতদিন পর আবারও 1200 ক্রিকেটার নিয়ে বড় পরিসরে একটি লীগ আয়োজন করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিসিবি সভাপতি। ইস্পাহানি মির্জাপুর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ। ভারতের 3 নাকি নিউজিল্যান্ডের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি জয় দেখবে দুবাই। ভারতের পক্ষে যখন দুবাইয়ের কন্ডিশন, তখন কিউইদের পক্ষে তাদের অধিনায়ক স্ট্যান্টনারের স্পিন। কাল দুবাইয়ে বিকেল 3টায় শুরু হতে যাওয়া ফাইনালে ছড়ি ঘোরাবেন স্পিনাররা। দুবাই থেকে রিপোর্ট করছেন বর্ষণ কবির। শেষ কবে রোহিত শর্মা টস জিতেছিলেন সেটা তিনি সহ ভারতীয় সমর্থকরা ভুলতেই বসেছেন। মহারণের আগে টস পার্থক্য গড়ে দিলেও দিতে পারে। এখানে যাই হোক, রোহিতরা আর পরে ব্যাটিং করবে বলে ভারতীয় গণমাধ্যমে বিশাল অংশ বিশ্বাস করে না। এই দুবাইতে এখনো পর্যন্ত অপরাজিত ভারত। গ্রুপ শ্রেষ্ঠত্বে নিউজিল্যান্ডকে হারানোর ব্যাপারটাও ফাইনালের আগে ভারতকে এগিয়ে রাখছে কিছুটা। রোহিতের সামনে সুযোগ চতুর্থ ভাইয়ের অধিনায়ক হিসেবে আইসিসির বৈশ্বিক আসরের ফাইনালের এই মুহূর্তটা ভারতকে তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দিয়ে রাঙিয়ে রাখার। হয়ে যেতে পারে এটি তার শেষ ওয়ানডেও। আমাদের সব আলোচনা হয়েছে ফাইনাল ম্যাচ জয় নিয়ে। দলে রয়েছেন রোহিতের মতো অন্যতম সেরা ওপেনার, বিরাট কোহলি সর্বকালের অন্যতম সেরা ব্যাটারদের মতো আমাদের বোলারদের নিয়েও সন্তুষ্ট আমরা। নিউজিল্যান্ড ছেড়ে কথা বলার মতো দল নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম বিজয়ী তারা। এরপর বৈশ্বিক আসরে সাদা বলে তাদের আর কোনো ট্রফি জেতা হয়নি। ম্যাট হেনরি ইনজুরি কাটিয়ে খেলবেন সেটা তাদের হেড কোচ অনেকটাই নিশ্চিত করেছেন। 4 ম্যাচে 10 উইকেট নিয়ে আসরে সর্বোচ্চ শিকার তার। এই ফাইনাল দিয়ে কেন উইলিয়ামসন অধ্যায়েরও হতে পারে সমাপ্তি। আগের 2 আইসিসি ইভেন্টের ফাইনালের মতো এবারও ভারতের বিপক্ষে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আমরা জানি ভারত শক্তিশালী দল। এই কন্ডিশনে স্পিনাররা ব্যবধান গড়ে দিতে সক্ষম। এই ম্যাচ নিয়ে আমরা বেশ আশাবাদী। রোহিত না স্যান্টনার, কার হাতে উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের শিরোপা? সে প্রশ্নের উত্তর খুঁজতে বেশি সময় অপেক্ষাও করতে হবে না। দুবাইয়ের এই স্লথ উইকেটে স্পিনাররা ছড়ি ঘোরাবে সেটা স্পষ্ট। সেখানে কোনো ব্যাটারের হাত ধরে কেউ অসাধারণ কিছু করতে পারেন কিনা, এই ফাইনালের সবচেয়ে বড় আকর্ষণের জায়গা সম্ভবত সেটাই। বর্ষণ কবির, এনটিভি নিউজ, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, দুবাই। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। মাগুরায় ধর্ষিত শিশুকে আশঙ্কাজনক অবস্থায় সিএমএইচে স্থানান্তর। ঘটনার 2 দিন পর মামলা, 4 আসামি গ্রেপ্তার। বেসরকারি নিরাপত্তারক্ষীরা এখন পুলিশের সহকারী, দেয়া হলো গ্রেপ্তারের ক্ষমতা, জানালেন ডিএমপি কমিশনার। বাংলাদেশে 1-11 সময় সংস্কারে মনোযোগ না দেয়া যুক্তরাষ্ট্রের ভুল ছিল, মন্তব্য মার্কিন সাবেক কূটনীতিকের। অবৈধ বালু ব্যবসা নিয়ে মাদারীপুরে সংঘর্ষ, 2 ভাই সহ 3 জন নিহত। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।